কে খুন করল জুলাই আন্দোলনের মুখ ওসমান হাদিকে? হামলাকারীরা কি সত্যি ভারতে পালিয়ে এসেছে? হাদির মৃত্যুর পর কেন বাংলাদেশে চড়া হচ্ছে ভারত বিরোধিতার স্বর? আমরা সবাই জানি যে দীর্ঘদিনের অপেক্ষার পর বাংলাদেশে ভোটের দিন ঘোষণা হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হওয়ার কথা, হবে কিনা সত্যি জানি না। আগামী 25শে ডিসেম্বর দীর্ঘ 15 বছর পর বাংলাদেশে ফিরছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে এমন বলার সময় হয়তো এখনো আসেনি। একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, নির্বাচনী প্রক্রিয়া, আর ঠিক সেই সময়ই আগুন জ্বলল ঢাকার রাজপথে। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উন্মত্ত জনতার ক্ষোভের আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটো জনপ্রিয় পত্রিকা অফিস, প্রথম আলো এবং ডেইলি স্টার। প্রথম আলো বাংলাদেশের একটা বিরাট পত্রিকা। আমি নিজে প্রথম আলোর অফিসে গেছি, আমি ডেইলি স্টারের অফিসেও গেছি। খুলনায় ইমদাদুল হক মিলন নামে এক সাংবাদিককে গুলি করে খুন করা হলো। সমস্ত এই যে চলছে, এর সূত্রপাত ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে। কেই ওসমান হাদি? ওসমান হাদি হলেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ছাত্রনেতা। 12ই ডিসেম্বর ঢাকার পুরনো পল্টনের কাছে ওসমানকে গুলি করে মেরেছিল আততায়ীরা। আহত ওসমানকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। 6 দিন পর সিঙ্গাপুরের একটা হাসপাতালে ওসমানের মৃত্যু হয়। ওসমানের মৃত্যুর খবর বাংলাদেশে আসতেই শুরু হয় চরম নৈরাজ্য, চরম বিশৃঙ্খলা। এখন প্রশ্ন হলো, কে বা কারা খুন করল ওসমান হাদিকে? বাংলাদেশের মাটিতে এ নিয়ে ভারত বিরোধী প্রচারে নেমে পড়েছে একদল মানুষ। তাদের হিসেব খুব সহজ। তাদের বক্তব্য, ওসমান ছিলেন ভারত বিদ্বেষী, ভারত বিরোধী, পেশায় শিক্ষক। ওসমান জুলাই আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে তোলার পক্ষে আওয়াজ তুলেছিলেন তিনি। তার ভাষণে বারবার শোনা যেত গ্রেটার বাংলাদেশের কথা। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ দখল করে এই গ্রেটার বাংলাদেশ তৈরির কথা বলতেন ওসমান। জুলাই আন্দোলনের বাকি নেতাদের মতো ওসমানও ছিলেন প্রবল আওয়ামী লীগ বিরোধী। এই পরিস্থিতিতে ওসমান খুনের দায় দিল্লির ওপর চাপিয়ে দেওয়া খুবই সহজ এই কট্টরপন্থী ভারত বিরোধীদের কাছে, আর সেটাই করছে তারা। এই চক্রান্তে ধুয়ো দিতে নানা গল্প তৈরি হচ্ছে। হাদির খুনিরা নাকি ভারতে পালিয়ে এসেছে। কোনো এক বাংলাদেশি, যিনি বাংলাদেশে থাকেন না, বিদেশে বসে থাকেন, তিনি দাবি করছেন ভারতে ঢোকার পর 2 খুনি একটি সেলফিও নাকি তুলেছে। এই তথ্যকে সামনে রেখে খেপানো হচ্ছে বাংলাদেশের ছাত্র, বাংলাদেশের জনতাকে। যে কারণে যে বিরোধীরা বা বিক্ষোভকারীরা টার্গেট করছে সমস্ত কিছুকে যেখান সঙ্গে ভারতের নাম বা ভারতের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। ভারতের বিভিন্ন জেলায় থাকা ভারতের ডেপুটি হাই কমিশনগুলো, সহকারী হাই কমিশনগুলো, এছাড়া ছায়ানট, যাকে বাংলাদেশের সংস্কৃতির পীঠস্থান বলা হয়, যেখানে বাংলা সংস্কৃতির চর্চা হয়। 1961 সালে তৈরি হয়েছিল এই ছায়ানট।
প্রধানত সেই সময় পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানি উর্দু ভাষার বিরুদ্ধে 52 ভাষা আন্দোলন, তারপর 61তে ছায়ানট তৈরি, প্রধানত রবীন্দ্রনাথ এবং বাংলা সংস্কৃতির চর্চার কেন্দ্র ছিল এই ছায়ানট। সেখানে প্রবল ভাঙচুর চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, ভারত কি সত্যি ওসমান হাদিকে খুন করিয়েছে? ভারতের কি এইসব করার সময় বা দরকার প্রয়োজনীয়তা আছে? ওসমান হাদির শত্রু তার নিজের দেশেই লুকিয়ে নেই তো? গত কয়েক মাস ধরে তার ভাষণে একের পর এক যে কথা ওসমান বলছিলেন, সেগুলো শুনলেই স্পষ্ট হয়ে যাবে ওসমান না থাকলে কাদের লাভ, কার লাভ। আসন্ন সাধারণ নির্বাচনে ঢাকা থেকে প্রার্থী হওয়ার কথা ছিল ওসমানের। ভোটে জিতে ওসমান যদি সাংসদ হতেন, দেশের সর্বোচ্চ যে আসনগুলো আছে তার কোনো একটা আসনে হয়তো ওসমান বসতে পারতেন। এহেন ওসমান সম্প্রতি সুর চড়াচ্ছিলেন ইউনূস প্রশাসনের উপদেষ্টাদের বিরুদ্ধে। আসলে ভোটের আগে নিজের মতো করে গুটি সাজাতে শুরু করেছে বিএনপি এবং জামাতে ইসলামী। তলে তলে তাদের সাথে যোগাযোগ রাখছিলেন ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ। ফলে সরকার তৈরি হলে ক্ষমতার ভাগাভাগি হবে প্রধানত দুটি দল, বিএনপি আর জামাতের মধ্যে, এবং এই বিচারে জামাত অনেক অনেক পিছিয়ে, অনেক এগিয়ে থাকতো বিএনপি। এবং ওসমানের বক্তব্য ছিল তাদের সঙ্গে হিসেব নিকেশ করে এখন থেকেই পদ নিশ্চিত করতে চলেছেন যে ইউনূসের যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন তারা, উপদেষ্টারা। আর এখানেই আপত্তি ছিল ওসমান হাদি। প্রথমত, এই ছাত্র নেতাদের নেতৃত্বেই জুলাই আন্দোলন হয়েছিল, যার জেরে শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়। অথচ জুলাই সনদ যখন তৈরি হলো পরবর্তীকালে, তখন এই ছাত্র নেতাদেরই দূরে সরিয়ে রাখা হলো। গোটাটার নিয়ন্ত্রণ চলে গেল জামাতে ইসলামীর হাতে। এখন যখন ভোটের কথা চলছে, তখন কোমর বাঁধছে বিএনপি। 25শে ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান, খালেদার ছেলে। ভোটে হয়তো বিএনপি বিপুল সাফল্য পাবে এবং সরকার গড়ার দিকে অনেক অনেক মাইল এগিয়ে রয়েছে বিএনপিতে আপত্তি নেই ছাত্র নেতাদেরও, কিন্তু যেভাবে তাদের বৃত্তের বাইরে রাখা হচ্ছে এবং বৃত্তের বাইরে বসিয়ে রেখে গোটা অঙ্ক, গোটা পরিস্থিতি সাজানো হচ্ছে, তাতে ছাত্র নেতাদের আপত্তি রয়েছে। আর সেটার বিরুদ্ধেই সরব হচ্ছিলেন ওসমান হাদি। বারবার প্রশ্ন তুলছিলেন, এইভাবে কি ইনসাফ পাবে বাংলাদেশ? এই প্রশ্নকে রাজনীতির ময়দানে নিয়ে যাচ্ছিলেন ওসমান। ঠিক তখনই হামলা, মৃত্যু। প্রত্যাশিতভাবেই গোটা দায় ভারতের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু উল্টো দিকের কার্যক্রমও কিন্তু সন্দেহের বাইরে নয়, উড়িয়ে দেওয়ার মতো নয়। প্রথম কথা, এই মুহূর্তে যা ভোট হয়, 12ই ফেব্রুয়ারি যদি ভোট হয়, সেই ভোট হলে সবথেকে বেশি লাভ বিএনপির। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেবে না কেউই। আওয়ামী লীগ বাদ দিয়ে ভোট করতে গেলে বিএনপির থেকে ভালো অপশান কিছুই নেই। বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে, এ নিয়েও সন্দেহ নেই। আর বিএনপি যেহেতু একটা স্বীকৃত রাজনৈতিক দল, তারা যদি ক্ষমতায় আসে, তখন কিন্তু বাদবাকি অনেক দল অস্তিত্বহীন হয়ে যাবে। এমনকি জামাত, তাদের অবস্থাও খুব ভালো হবে এমন নয়। কারণ যত খারাপই হোক, বিএনপি এমন কিছু করবে না যা সংসদীয় গণতন্ত্রের বাইরে যেতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে এই ছাত্র নেতাদের অস্তিত্ব কি হবে? কোথায় থাকবেন তারা? উপদেষ্টা মণ্ডলীর অস্তিত্ব কি হবে? কোন জায়গায় থাকবেন তারা? আর সর্বোপরি যে লোকটার দিকে সব থেকে বেশি আঙুল ওঠা উচিত, তার নাম মোহাম্মদ ইউনূস। তার কি হবে? যেদিনই নির্বাচিত সরকার তৈরি হবে, সেদিনই এই ক্ষমতা ভোগ করা, চেয়ার দখল করা মোহাম্মদ ইউনূস যে অপাঙ্ক্তেয় হয়ে যাবেন, তার যে কোনো জায়গা থাকবে না,
তা মোহাম্মদ ইউনূসের থেকে ভালো কেউ জানে না। এতদিন ক্ষমতা ভোগ করা ইউনূস কি করবেন কারোর জানা নেই। সুতরাং ওসমানের মৃত্যু এই গোটা নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করে দেওয়ার চেষ্টা নয় তো? ওসমান হাদির মৃত্যু এই ভোটের প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়ার চেষ্টা নয় তো? ভারতের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের গদি বাঁচানোর চেষ্টা নয় তো? এই হাদির মৃত্যু কট্টরপন্থীদের কাজও অনেক সহজ করে দিয়েছে। ভোটের আগে ভারত বিদ্বেষীর জিগির তোলা গেছে। হয়তো জামাতের মতো দলকে ভোট বাক্সে কিছুটা ফায়দাও দেবে। তবে আমি যেটা বারবার বলছি, এই অশান্তির সুযোগ নিয়ে ভোট পিছিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটবে না তো? পরিস্থিতি যে এই মুহূর্তে ইউনূসের হাতের বাইরে চলে গিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা যে অপদার্থ ইউনূসের নেই তা গোটা বাংলাদেশের জনগণ বুঝে গেছে। এবং তিতিবিরক্ত বাংলাদেশের জনগণ আর যাই হোক, ইউনূস এবং তার এই উপদেষ্টা মণ্ডলীকে যে ক্ষমতার কাছাকাছি ঘেঁচতে দেবেন এমন কোনো সম্ভাবনা নেই। এই অবস্থায় সবথেকে আশ্চর্যজনক বিষয়, কি করছে বাংলাদেশের সেনাবাহিনী, কী রোল তারা প্লে করছে। সেনাবাহিনীর মতো একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনী এই রকম একটা চরম অব্যবস্থা, গোটা দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে চলেছে, সে অবস্থা সামলাতে পারছে না। এই অবস্থার মধ্যে সেনাবাহিনীর কিন্তু বড় দায় এবং দায়িত্ব থাকা উচিত। তার কারণ সেনাপ্রধান নিজে বলেছিলেন যে এমন কিছু করতে দেয়া যাবে না যা বাংলাদেশের সাধারণ মানুষকে বিব্রত করে, তাদের নিরাপত্তাকে বিঘ্নিত করে। এবং নির্বাচনের ঠিক আগে এই ধরনের ঘটনা যদি নিয়ন্ত্রণ সেনাবাহিনী না করতে পারে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু বড় প্রশ্নের মুখে আগামী দিনে পড়বে। সুতরাং কী হবে সত্যি জানা নেই। প্রতিবেশী বাংলাদেশ, একই ভাষায় আমরা কথা বলি, একই অভ্যাস আমাদের, খাওয়া দাওয়া শুরু করে জামাকাপড় সব দিক থেকে, সেই বাংলাদেশ ক্রমশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে চলেছে। এটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ না আর একটা সিরিয়া হয়ে যায়।